সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ, 1 মাসের মধ্যে উঠবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা। জানিয়ে দেব শেখ হাসিনা ও ভারত প্রসঙ্গে প্রকৌশলী ভাবনায় তারেক রহমান, একই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব ক্যাশ সামলাতেন স্ত্রী শিলা, 3 দেশে 14,000 কোটি টাকা পাচার করেছে আসিফ নজরুল। নতুন করে 30 লক্ষ মানুষ দরিদ্র হয়েছে, দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদু করে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব আজ সাভারে আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, আওয়ামী লীগ নেতা গ্রেফতার, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব রোজায় জুমার নামাজে 10,000 ফিলিস্তিন মুসল্লিকে আল আকসায় প্রবেশের অনুমতি দিবে ইসরায়েল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগ ছাড়া বিএনপির অসম্পূর্ণ, 1 মাসের মধ্যেই উঠবে নিষেধাজ্ঞা। সংবাদের শিরোনাম দেখে অনেকেই বিস্মিত হতে পারেন, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুটি ভিন্ন মেরু রাজনৈতিক দল। এই দুই দলের সম্পর্ক কেমন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মসনদে এখন বিএনপি, জামাতা এবং এনসিপি কে হারিয়ে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। তারপরও কেন বলা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ? আওয়ামী লীগকে তারেক রহমানের বাহিনী অক্সিজেন সিলিন্ডার। আওয়ামী লীগ না ফিরলে কেন তাদের সমস্যা হতে পারে? শুধু সমস্যা নয়, আওয়ামী লীগ না ফিরলে বাঁচবে না বিএনপি। প্রশ্ন উঠতে পারে বিএনপি কে মারবে কে, কিভাবে মারবে? অবধারিত উঠে আসে এই প্রবল আক্রমণ থেকে বাঁচার পথ হিসেবে তারেক রহমান এবং বিএনপির সামনে কি কি রাস্তা খোলা হয়েছে। সেই বাঁচার রাস্তা কোনোভাবেই কি আওয়ামী লীগের উপস্থিতি প্রয়োজন আছে? বাংলাদেশের সংসদ প্রতিপক্ষ হিসেবে আছে দুটি রাজনৈতিক দল, একটি বিএনপি সেন্টার রাইট অর্থাৎ মৃদু ধর্মীয় রাজনীতি, অপরটি জামাত ফার রাইট অর্থাৎ উগ্র ধর্মীয় রাজনীতি। বিএনপি একেবারেই নেই তা নয়, তবে জামাত থেকে তুলনামূলকভাবে কম। এর বাইরে রয়েছে পাকিস্তান ও ভারতের চাপ। বিএনপির কাছে জাতীয়তাবাদী বাঙালি ঐক্য ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ রয়েছে। আছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্ভ্রমবোধ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে বিরোধ আছে। 71-এর দাবি হতে পারে দুই পক্ষ, এটা নতুন বা বিচ্ছিন্ন সংকট নয়। বাংলাদেশের আওয়ামী লীগ মনে করে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান অনেক বেশি, তাদের কাছে উজ্জ্বল জ্যোতিষ্ক হচ্ছেন বঙ্গবন্ধু। আবার বিএনপি মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা অনেক বেশি, তার অবদান কোনোভাবেই মুছে ফেলা যাবে না। ইতিহাস মনে রাখবে বাংলাদেশ বিএনপি ও আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে ঠিক একই জায়গায়। বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক, আবার আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে একটা বড় পার্থক্য ধরা পড়ে। এই জন্য অবশ্য পুরো দায় বাংলাদেশের ঘাড়ে দেওয়া যায় না বলেও মনে করেন রাজনৈতিক মহলে একাংশ। ভারত নিজে আওয়ামী লীগের ক্ষেত্রে যতটা সহজ, বিএনপি ক্ষেত্রেও ঠিক ততটা নয়। অটল আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ব্রুস মিত্র, তিনি খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করার বহু চেষ্টা চালান। এদিকে ভারতের বর্তমান মোদী সরকার দুই দলের প্রতি সমদৃষ্টি বজায় রেখেছেন। শেখ হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশের নানা বিষয় একে অপরকে সাহায্য করে এসেছে। শেখ হাসিনাকে রাজকীয় অতিথির মতো রাখা হয়েছে, আবার বিএনপি ক্ষমতার বাইরে থাকাকালীন ভারত নানাভাবে তাদের সাহায্য করছে। বলা হচ্ছে বাংলাদেশের ক্ষমতা মসনদে বিএনপি আসীন হওয়ার পেছনে রাজনৈতিক মঞ্চের পর্দার পেছনে কাজ করছে সাউথ ব্লক। এদিকে শেখ হাসিনা ও ভারত প্রসঙ্গে কৌশলী ভাবনায় তারেক সরকার। মাস্টার স্ট্রোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সুস্পষ্ট বিজয়ের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ভেরিফাইড ফেসবুক পেজে তারেককে অভিনন্দন জানান তিনি। তার পোস্টে তারেক রহমান ও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজকে ট্যাগ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই প্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান যিনি তারেক রহমানকে অভিনন্দন জানান। ফেসবুক পেজে মোদী লেখেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচন বিএনপিকে সুস্পষ্ট জয়ের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তারেকের উদ্দেশ্য মোদী লেখেন, এই জয়ের আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা বিষয়ক। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী লেখেন, ভারতের বহুমুখী সম্পর্ক আরো দৃঢ় করতে এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে আমি আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি। ক্যাশ সামলাতেন স্ত্রী শিলা, আসিফ নজরুলের বিরুদ্ধে 14,000 কোটি টাকা পাচারের অভিযোগ। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তী সরকার আইন বিভাগ ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে সদ্য বিদায়ী এই উপদেষ্টা গত 1.5 বছরে 18 মাস কর্মকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানে দেখা গেছে নিয়োগ, বাণিজ্য ও দাগি আসামিদের অব্যাহতি দিয়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচারের মূল কারিগর
কারিগর ছিলেন তার স্ত্রী শিলা আহমেদ। অভিযোগ উঠেছে উপদেষ্টারা ক্ষমতার আড়ালে পুরো আর্থিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে করতেন তার স্ত্রী। নিয়োগ, বাণিজ্য থেকে শুরু করে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের মতো রাঘব বোয়ালদের দায়মুক্তি সব লেনদেনে হয়েছে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। গত 18 মাসে এই দম্পতি প্রায় 14,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীর হাতেই ছিল ক্যাশ ও সিন্ডিকেটের চাবিকাঠি। অনুসন্ধানে জানা যায় ডক্টর আসিফ নজরুল নীতিগত সিদ্ধান্ত ও ফাইল সই করার দায়িত্ব থাকলেও টাকার লেনদেন এবং বিদেশ পাচারের পুরো প্রক্রিয়াটি সামলাতেন তার স্ত্রী ও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদ। দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের জাদুকরের। শান্তিতে নোবেলজয়ী ও ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বমঞ্চে সমাদৃত তার দারিদ্রকে জাদুঘরে পাঠানোর পর বিখ্যাত দর্শনের জন্য কিন্তু নিজ দেশে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর তার বিদায় বেলা উঠে এসেছে এক চরম বিরল ও হতাশাজনক চিত্র। দারিদ্র বিমোচনে জাদুকর হিসেবে যার খ্যাতি, তার শাসনামলেই দেশের দারিদ্র কমেনি বরং বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী ডক্টর ইউনূসের শাসনামলে বাংলাদেশের নতুন করে 30 লাখ মানুষ দরিদ্র হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার দায়িত্ব যখন তিনি গ্রহণ করেছিলেন তখন সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এবার হয়তো দারিদ্র বিমোচনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। খোদ ডক্টর ইউনূসের জন্য এটি ছিল তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও দর্শন বাস্তবায়নের এক দারুণ সুযোগ, কিন্তু বাস্তবতা বলছে তিনি সেই সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং দারিদ্র বিমোচনে বৈশ্বিক আইকন হয়েও রাষ্ট্র পরিচালনায় এসে তার এই পরিসংখ্যান তার দীর্ঘদিনের ইমেজের সঙ্গে সাংঘর্ষিক। দারিদ্রকে জাদুঘরে পাঠানো স্বপ্নদ্রষ্টার বিদায় লগ্নে 30 লাখ নতুন দারিদ্রের বোঝা ইতিহাসের পাতায় এক বড় ও করুণ ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হয়ে রইল। বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, আওয়ামী লীগ নেতা গ্রেফতার। সাভারে আশুলিয়া অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বসত বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা দায়ের করা মামলায় প্রধান আসামি মোহাম্মদ আতিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে আজ আশুলিয়া থানা দক্ষিণ গাজীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান ধামসোনা ইউনিয়ন দক্ষিণ গাজীরচর শের আলী মার্কেট এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নিষিদ্ধ সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। মামলার বাদী মোহাম্মদ ফয়জুল হক, তিনি আতিকুর রহমান সহ 9 জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায় ফয়জুল হক দক্ষিণ গাজীরচর এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণের পর থেকেই পরিবার সহ সেখানে বসবাস করে আসছেন। অভিযোগ রয়েছে তার জমি বাড়ি দখলের উদ্দেশ্য দীর্ঘদিন ধরে আতিকুর রহমান ও তার সহযোগীরা বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। রোজায় জুমার নামাজে 10,000 ফিলিস্তিন মুসল্লিকে আল আকসায় প্রবেশের অনুমতি দিবে ইসরায়েল। ইসরায়েলে ঘোষণা করেছে যে পবিত্র মাহে রমজানে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের জন্য 10,000 ফিলিস্তিন মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এদিকে রমজান উপলক্ষে শুরু হওয়া এই ঘোষণা দিয়েছে ইসরায়েল। খবর আরব নিউজে। তবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেবল 55 বছর তার বেশি বয়সী পুরুষ, 50 তার বেশি বয়সী নারী, সর্বোচ্চ 12 বছর বয়সী শিশু প্রথম শ্রেণী আত্মীয়ের সঙ্গে প্রবেশ করতে পারবেন। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে বেসামরিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংস্থা সিওজিটি এক বিবৃতিতে জানিয়েছেন রমজান মাস জুমার নামাজের জন্য প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহ শর্তে 10,000 ফিলিস্তিন মুসল্লিকে টেম্পল মাউন্টে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরো বলা হয় পুরুষদের ক্ষেত্রে 55 বছর থেকে, নারীদের ক্ষেত্রে 50 বছর থেকে এবং 12 বছর পর্যন্ত শিশুদের প্রথম শ্রেণী আত্মীয়ের সঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হবে।